ডার্ক রুম বাংলার আরও একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। আমাদের হিন্দু ধর্ম অনুসারে পরিবারের কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু ঘটলে ১৩ দিনের অশৌচ পালন করতে হয়। এই ১৩ দিন পরিবারের সকল সদস্যকে একদম নিরামিষ খেতে হয়। কিন্তু এক পরিবারের সদস্য এই অশৌচের মধ্যে বাইরে গিয়ে আমিষ খাওয়ার খায়, আর তারপর থেকে সেই পরিবারে যা ভয়ঙ্কর ঘটনা শুরু হলো সেটা শুনলে গা শিউরে উঠবে। এই পরিবারের সকল সদস্য শ্রাদ্ধের আগের দিন পর্যন্ত মৃত ব্যক্তির উপস্থিতি তারা টের পেত। আজকালকার দিনের ইয়াং জেনারেশনরা তারা না এইসব নিয়ম বা রিচুয়াল তারা মানতে চায় না। তারা ভাবে যে মানুষ তো মারা গেছে, তারপর কেন নিরামিষ খেতে লাগবে, তো নিজের অজান্তেই তারা একটা বিপদ ডেকে আনে। আজকের এই ঘটনায় যে অশৌচের নিয়ম ভঙ্গ করেছিল তার সাথেই ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। ওকেই সবথেকে বেশি ভয় দেখিয়েছিল। তার সাথে ওর পরিবারের সকল সদস্য মৃত লোকটির শ্রাদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত রোজ রাতে দরজায় কলিং বেল বাজার আওয়াজ শুনত। আর যে দরজায় কলিং বেল বাজত ওটা ছিল মৃত লোকটির ঘর, কিন্তু ওই ঘরে তিনি ছাড়া আর কেউ থাকতেন না। তাহলে ওনার মৃত্যুর পর রোজ রাত একটা সময় কে কলিং বেল বাজাতো? এটা কি কোনো সংকেত ছিল না অন্য কিছু? এরকমই একটা ভয়ঙ্কর ঘটনা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম। কিন্তু তার আগে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনাগুলো শুনছে। তো চলো আজকের এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে শুভ বসু, আর এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ওদের পরিবারে। শুভ শিলিগুড়ির একজন সাধারণ ছেলে। ঘটনাটা ঘটে 2023 সালের শেষের দিকে। শুভ না এখনও এই ব্যাপারটা বলতে ভয় পায়, কারণ সে বিশ্বাস করে এই যে ভয়ঙ্কর ইনসিডেন্টটা তাদের সাথে ঘটেছে সেটা একমাত্র ঘটেছে শুভর অশৌচ ভঙ্গ করে আমিষ খাওয়ার ফলে। শুভ শিলিগুড়ির একটা অ্যাপার্টমেন্টের এক ফ্ল্যাটে ওর মা বাবা আর বোনের সাথে থাকে, মানে ওদের পরিবারে 4 জন সদস্য। শুভদের ফ্ল্যাটটা যেখানে আছে তার ঠিক উল্টো দিকে আরও একটা ফ্ল্যাট আছে, সেখানে শুভর কাকা থাকে। আসলে এই যে জায়গাটা যেখানে অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছে সেই জায়গাটা আগে শুভদেরই ছিল। তো একটা সময় শুভর কাকা, শুভর বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই জায়গাটা প্রমোটারের হাতে দিয়ে দিবে। তো প্রমোটার যখন অ্যাপার্টমেন্ট বানিয়েছে তখন তারা একটা একটা করে ফ্ল্যাট পেয়েছে, মানে শুভরা একটা ফ্ল্যাট পেয়েছে, শুভদের কাকা একটা ফ্ল্যাট পেয়েছে। কিন্তু এই কাকা অবিবাহিত ছিল, আর শুভদের সাথে না সম্পর্ক ভালো ছিল না, মানে কোনো কারণে তাদের কিছু পারিবারিক সমস্যার জন্য শুভদের সাথে ওনার সম্পর্ক অতটা ভালো ছিল না। যাই হোক, একদিন ডিসেম্বর মাসের সকালে একটা ঘটনা ঘটল। তার ঠিক 3 দিন আগে থেকে শুভ বা শুভর পরিবারের সদস্যরা শুভর কাকাকে না দেখেনি। আসলে শুভর কাকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করত, সেই কারণে শুভর কাকাকে মাঝে মাঝে পাহাড়ে গিয়ে 1-2 দিন থাকতে লাগতো। তো প্রথমে তারা সেটাই ভেবেছে যে এটা সাধারণ বিষয় আর কি, না দেখাটা। তো শুভর বোন তখন একটা জিনিস খেয়াল করলো যে শুভর কাকার ঘরের যে দরজাটা আছে না সেটা ভেতর থেকে বন্ধ করা। মানে শুভর কাকা যদি বাইরে যেত তাহলে তো বাইরে থেকে লক করতো, কিন্তু হয়তো ঘরের ভেতরই আছে তার জন্য ভেতর থেকে বন্ধ করা। তখন সেটা গিয়ে শুভর মাকে জানায়। তো শুভর মা ভেবেছে হয়তো শুভর কাকা ভোরবেলা ঘরের ভেতর ঢুকেছে, তাই তারা বুঝতে পারেনি, ভেতর থেকে বন্ধ করে রেখেছে। আসলে না, শুভর কাকা মাঝে মাঝেই এটা আর কি করতো, তো এটা একটা সাধারণ বিষয় ছিল। কিন্তু একদিন পর থেকে একটা দুর্গন্ধ বেরোতে থাকে। তো দুর্গন্ধটা না মানে সামনের দিক দিয়ে খুব কম আসছিল, মানে শুভদের ঘরের দরজা খুললে গন্ধটা পাওয়া যাচ্ছিল কিন্তু খুব অল্প। আর যারা নাকি সিঁড়িতে ওপর থেকে নিচে নামছিল তারাও আর কি পেয়েছিল। তো অ্যাপার্টমেন্টের যে সেক্রেটারি তিনি ভাবলেন যে কোনো হয়তো ইঁদুর বা কিছু একটা মরেছে, সেই কারণে দুর্গন্ধটা বেরোচ্ছে। তাছাড়া না পেছনে তো ড্রেন আছে, হয়তো ওই দুর্গন্ধটা ওই ড্রেনের দিকেও হতে পারে। সেই কারণে একজন সুইপারকে ডাকা হয় সেটা পরিষ্কার করার জন্য। এবার সুইপার তো অ্যাপার্টমেন্টের পেছনে গেছে পরিষ্কার করতে, গিয়ে না ও কোনো কিছু খুঁজে পায়নি। যদি কোনো ইঁদুর বা কিছু মরে থাকে
সেটা কিচ্ছু পায়নি, কিন্তু দুর্গন্ধটা আসছিল। তখন সুইপার লোকটি বুঝতে পারলো এই দুর্গন্ধটা আসে শুভর কাকার বাথরুমের ভেন্টিলেটর দিয়ে। মানে শুভর কাকার বাথরুমটা ছিল পেছন দিকটায়। এরপর সুইপার লোকটি অ্যাপার্টমেন্টের সামনে এসে সেক্রেটারিকে বলল যে পেছনে তো কোনো জন্তু মরে নেই, একদম পরিষ্কার, কিন্তু দুর্গন্ধ একটা আসে, সেটা ফার্স্ট ফ্লোরে যে আছে তার বাথরুমের ভেন্টিলেটর থেকে। তো সেক্রেটারি লোকটি তারপর গেল ফ্ল্যাটে গিয়ে শুভর কাকুকে ডাকছে, কিন্তু শুভর কাকু দরজা খুলছে না। আসলে শুভর বাবা বা কাকু যখন প্রমোটারকে ফ্ল্যাটটা বানাতে দিয়েছিল, মানে অ্যাপার্টমেন্টটা বানাতে দিয়েছিল, তখন তারা ফার্স্ট ফ্লোরটা পেয়েছিল। যাই হোক, এরপর শুভর মাও বের হয় যে কী হলো, ডাকাডাকি করছে। তখন ওই সেক্রেটারি জিজ্ঞেস করলো শুভর মাকে যে ইনি কোথায়, মানে শুভর কাকু কোথায়। তখন শুভর মা বলছে আমি ওনাকে মোটামুটি 3-4 দিন হলো দেখতে পাইনি। তো সেক্রেটারি মনে হয় একটা সন্দেহ জাগলো যে কোনো খারাপ ঘটনা হয়তো ঘটেছে। এবার আরও ফ্ল্যাটে যারা সদস্য আছে সবাই এসেছে, সবাই এসে ডাকাডাকি করছে, কিন্তু শুভর কাকু দরজা খুলছে না। বাধ্য হয়ে তারপর পুলিশকে ইনফর্ম করা হয়। তো পুলিশ আসলো, পুলিশও ডাকাডাকি করছিল, কিন্তু যাই হোক দরজাটা খুলছে না। এবার পুলিশ ওই লকটা ভাঙলো, দরজার লকটা ভেঙে যেই দরজাটা খুলেছে না, অমনি একটা দুর্গন্ধ, বাজে পচা দুর্গন্ধ সবার নাকে ভক করে লাগলো। সবাই তো আর কি নাকে মুখে রুমাল বা যে যেটা পেরেছে দিয়েছে, কারণ সবাই বুঝতে পেরেছে কিছু একটা খারাপ হয়েছে। এরপর পুলিশ সবার আগে বাথরুমে গেল, আর বাথরুমের দরজাটা ভেজানো ছিল, ওটা খুলতেই দেখতে পেল শুভর কাকু সেখানে না মরে পড়ে আছে, আর ওনার গা পচন ধরেছে এবং মাছিতে ভনভন করছে। সেই কারণে দুর্গন্ধটা আরও ছড়িয়েছে। শুভর মা বা বোন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেনি, আর দেখবে বা কি করে, যে কন্ডিশন ছিল দেহটার, কিন্তু শুভ আর শুভর বাবা দেখেছে। যাই হোক, এরপর তো পুলিশ অ্যাম্বুলেন্স রেখে তারপর ডেড বডিটা একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে সেখান থেকে নিয়ে যায় আর পোস্টমর্টম করে, কারণ মৃত্যুটা কি করে হয়েছে সেটা তো জানতে লাগবে। যাই হোক, এবার ওই গন্ধটা তো তখনও বেরোচ্ছিল এবং মাছিও তো ভনভন করছিল, তাই সেক্রেটারি সেই ঘরে আর কি রুম ফ্রেশনার দিয়ে দেয়, যাতে গন্ধটা যতটা কম আর কি পাওয়া যায়। কিন্তু ওই রুমটা কোনো জমাদার বা কাউকে দিয়ে তো পরিষ্কার করতে পারবে না যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে। যাই হোক, পরের দিন যখন পোস্টমর্টম রিপোর্ট এলো, তখন সবাই জানতে পারলো এটা একটা স্বাভাবিক মৃত্যু, মানে শুভর কাকার কোনো কারণে হার্ট অ্যাটাক হয়েছিল বাথরুমে, তো তিনি আর কাউকে ডাকতে পারেনি এবং সেখানেই আর কি মারা যায়। এরপর পরের দিন অ্যাম্বুলেন্সে করে দেহটা নিয়ে আনা হয়, আর দেহটা না ভালোভাবে প্লাস্টিক করে ন্যাপথালিন, কর্পূর এসব দিয়ে আর কি নিয়ে আনা হয় তাদের অ্যাপার্টমেন্টে। আসলে তার তো সেখানে বাসস্থান ছিল, তো তিনি যখন মারা গেছেন নিয়ম অনুসারে যে মারা যায় তার বাসস্থানে দেহটা একবার এনে রাখা হয়, তারপর তো দাহ করতে নিয়ে যাওয়া হয়। তো দাহ যখন করা হবে, ওনার তো কোনো ছেলে মেয়ে নেই, মানে উনি তো বিয়েই করেননি, সেই কারণে দাহ করার দায়িত্বটা অ্যাকচুয়ালি পড়ে শুভর উপরে, মানে মুখাগ্নি তো শুভকে করতে লাগবে, কিন্তু শুভর সে সময় প্রচণ্ড জ্বর ছিল, তাই মুখাগ্নি করে শুভর এক পিসি আছে, সেই পিসির ছেলে। এদিকে অ্যাপার্টমেন্টের যে সেক্রেটারি আছে উনি সেই সুইপারকে দিয়ে শুভর কাকার রুমটা ভালোভাবে পরিষ্কার করে দেয়, যাতে গন্ধ ফন্ধ না বের হয়। এরপর শুভর কাকার ফ্ল্যাটের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় এবং তালা মেরে দেয়। যাই হোক, এদিকে তো শুভদের অসুস্থ চলছে, তাদের 13 দিন নিরামিষ খেতে লাগবে। তো শুভ মোটামুটি 3-4 দিন জ্বরে ভুগেছে। তারপর যখন একটু সুস্থ হলো, ওর ভালো লাগছিল না, তো কিছু বন্ধুর সাথে দেখা করার জন্য শিলিগুড়ি যে বাঘাযতীন পার্ক আছে সেখানে গিয়েছে। সেখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে, আর আড্ডা মারতে মারতে তাদের একটা বন্ধু কিছু চিকেন পকোড়া নিয়ে আসে। তো সব বন্ধুই আর কি খাচ্ছিল, তো শুভ খাচ্ছিল না, যেহেতু ওদের নিরামিষ খেতে লাগবে, অসুস্থ চলছে। তখন একটা বন্ধু ওকে বলল যে আরে খা, কোনো ব্যাপার না, এরকম খাওয়া যায় আজকালকার দিনে। তো শুভ না প্রথমে খেতে চায়নি, কিন্তু আরও একটা বন্ধু ছিল, সেও শুভকে জোর করে আরে খা, কোনো ব্যাপার না, মানে ওকে ভালোভাবে আর কি ব্রেন ওয়াশ করেছে। তো শুভ না বুঝে একটা চিকেন পকোড়া খেয়ে ফেলে। এবার ও রাতে মোটামুটি 9:30টার দিকে ওদের অ্যাপার্টমেন্টে ঢোকে, আর সেই সময় না অ্যাপার্টমেন্টের ওপর থেকে একটা লোক আর কি নামছিল। তো শুভর সাথে কিছু কথাবার্তা বলে, তারপর লোকটি বাইরে কোথাও চলে যায়। তো শুভ নিচে একা, তো নিজের স্কুটিটা একটা জায়গায় রাখলো, মানে নিচে গ্যারেজের মতন আছে, ওপেন গ্যারেজ আর কি, সেখানে রেখেছে। তো যেই স্কুটিটা পার্ক করলো, তখনই না ওর কেমন যেন একটা অনুভব হলো, আর শুভর কাকার দেহটা যেখানে রেখেছিল ওখানে তো চারদিকে সুতো দিয়ে একটা গন্ডি কাটা হয়, তো সেই দিকে ওর চোখটা যায়।
ওর সে সময় না কেমন একটা অনুভব হচ্ছে, মানে ওর তো নিজের জায়গা, নিজের বাড়ি, কিন্তু তাও একটা অচেনা ফিল হচ্ছে, আর গাটা না শিরশির করছিল। তো শুভ ভাবলো যে ঠান্ডাটা ওর বেশি লাগছে একটু, কারণ তখন তো শীতকালের সময়, আর সেদিনকার বাইরে না কুয়াশা পড়েছিল। যাই হোক, ও তারপর নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ে। আর বাইরে যে ও চিকেন পকোড়া খেয়েছে সেটা না ওর মা বাবাকে জানায়নি, ভেবেছে যদি জানাই তাহলে হয়তো বকা দিবে। এবার মাঝরাতের দিকে না একটা কলিং বেল বাজার শব্দ হলো, আর কলিং বেলটা বেজেছে শুভর কাকার ফ্ল্যাট থেকে। আর এই আওয়াজটা শুনেছে শুভর বোন। তো শুভর বোন না সেদিনকে বুঝতে পারেনি, মানে কে কলিং বেল বাজালো এত রাতে। তো পরের দিন সকালবেলা ওর মাকে জানালো যে মা, আমি গতকাল রাতে না কাকুর ফ্ল্যাটে কলিং বেল বাজার শব্দ শুনেছি। তো ওর মা বলল, ধুর, তুই হয়তো ভুল শুনেছিস, না হলে কেউ হয়তো শয়তানি করে কলিং বেল বাজিয়েছে। এবার সেটা তো বেজেছে মাঝরাতে, কে এত রাতে আর শয়তানি করবে। এবার সেদিন সন্ধ্যাবেলা শুভর মা শুভর কাকুকে যেখানে আর কি নিচে শোয়ানো হয়েছিল, চারদিকে তো সুতোতে গণ্ডিটা না, তো সেই গণ্ডির ওখানে প্রদীপ জ্বালাতে যায়। এটা মানে রোজ আর কি করছিল, মানে যবে ওর কাকার মৃত্যু হয়েছিল তবে থেকে। তো সেদিনকার যখন প্রদীপটা জ্বালাতে গেল, তখন দেখছে ওই গণ্ডির মধ্যে না দুটো পায়ের ছাপ, আর পায়ের ছাপটা ভেজা, মানে কেউ যেন ভেজা পায়ে ওখানে দাঁড়িয়েছিল। এটা দেখে না শুভর মা একটু ঘাবড়ে গেল, মানে এই গণ্ডির ভেতরে পায়ের ছাপ আসবে কি করে? কেউ তো আর শয়তানি করে বা কোনো পাগল তো আর এসব করবে না যে গণ্ডির ভেতরে, একজন মৃত মানুষের গণ্ডির ভেতরে দাঁড়াবে ভেজা পায়ে। তো যাই হোক, শুভর মা কোনোভাবে ওই প্রদীপটা ওখানে রেখে নমস্কার করে তারপর চলে আসে। চলে এসে শুভর বাবাকে জানায়। শুভর বাবা না বিশ্বাস করলেন না, বলে, ধুর, কী দেখেছো উল্টাপাল্টা, আর পায়ের ছাপ কেই বা দিবে ওখানে। সেদিনকা আরও একটা ইনসিডেন্ট ঘটলো, আর এটা ঘটলো শুভর সাথে। তো শুভ রাত্রি তখন 9টা বাজে, বিছানা মতে শুয়ে ল্যাপটপে কিছু আর কি করছিল, আর ওর মাথার পেছনে যে জানলাটা বিছানার সাথে, সেই জানলাটা না খোলা ছিল। শুভ ল্যাপটপে কিছু কাজ টাজ করছে। এবার শুভ শুনতে পেল পেছন থেকে কেউ ওকে বাবান বলে ডাকলো। আর না শুভ চমকে ওঠে, কারণ বাবান হচ্ছে শুভর ডাক নাম। তো হঠাৎ করে কেউ ডাকলে শুভ তো স্বাভাবিকভাবে চমকে উঠেছে। তো জানলা দিয়ে দেখছে, যে জানলা দিয়ে উঁকি মারছে, দেখছে কেউ নেই, মানে ঘুটঘুটে অন্ধকার নিচে। কারণ পেছনের ওই জায়গাটা অন্য একটা বাড়ি ছিল, তার বাউন্ডারি ওয়াল ছিল, আর ওই জায়গাটা একটু ঘুটঘুটে অন্ধকার ছিল। তো শুভ না বুঝতে পারলো না যে কে ডাকলো আবার। তারপর ভাবছে হয়তো আমার মনের ভুল, আমি ভুলভাল আর কি শুনেছি। এবার মাঝরাতের দিকে শুভর বোন আবার শুনতে পায় শুভর কাকার রুমে কলিং বেল বাজছে। তো শুভর বোন না উঠে ওর মার রুমে যায় এবং ওর মাকে বলছে, মা, তুমি শুনতে পেলে? তখন না শুভর মাও শুনতে পায়, কিন্তু শুভর বাবা শুনতে পায়নি, কারণ শুভর বাবা সেদিনকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিল। তো শুভর মা মোবাইলটা দেখলো, দেখে রাতে 1:15 বাজে। তারপর শুভর মা বলল যে হয়তো কেউ শয়তানি করছে, কালকে আমি দেখছি। পরের দিন সকালে শুভর মা অ্যাপার্টমেন্টের সবাইকে ডাকে, আর সবাইকে ডেকে বলছে রাত্রি 1:15 কে কলিং বেলটা বাজাচ্ছে, মানে মৃত কাকুর ঘরে কে কলিং বেল বাজাবে। তো সবাই তো অস্বীকার করে, আমরা কেউ জানি না, সবাই আর কি যা বলার সেটা বলছে। আর কেউ যদি করেও থাকে সে তো আর স্বীকার করবে না। যাই হোক, সেদিনকার বোঝা গেল না যে কে কলিং বেলটা বাজাচ্ছে আর অত রাতে। এবার সেদিন শুভর সাথে এমন কিছু ঘটনা ঘটলো যার জন্য শুভ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো হয় কি, সেদিন সন্ধ্যা মোটামুটি 7টার দিকে, সন্ধ্যা তো বলা হয় না, মানে ঠান্ডার সময়, তখন রাতই বলা চলে। তো 7টার সময় ও পাড়ার একটা দোকানে যায় কিছু নিয়ে আনতে। তো যখন ফিরে আসছিল, ও যখন নিজের ফ্লোরে ঢুকতে যাবে, তখন না শুনতে পায় ওর কাকুর রুম থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ হচ্ছে। ও না একটু চমকে গেল যে কাকুর রুমের ভিতর থেকে ফিসফিস করে আওয়াজ হচ্ছে। ও কী করে দরজার মধ্যে কান পাতে যে কি হচ্ছে সেটা শোনার জন্য। যখন কানটা পাতল, তখন না ভেতর থেকে শুনতে পায় বাবান এরকম বলে ওকে কেউ ডাকলো। ও শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে বন্ধ ঘরের ভেতর থেকে কে ডাকবে। কোনোভাবে দৌড়ে নিজের দরজাটা খুলে ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আর ওর মা বলছে, কী রে, কী হলো, তুই ফট করে দরজাটা কেন বন্ধ করলি? ও না যে সামগ্রীগুলো নিয়ে আসছে সেটা টেবিলের মধ্যে রেখে নিজের ঘরে ঢুকে, মানে নিজের বেডরুমে ঢুকে দরজাটা তারপর বন্ধ করে দিল। আর বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে যে আমি যে অশৌচের মধ্যে যে আমিষ খাবারটা খেয়েছি সেটা কি ঠিক হলো, মানে এগুলোই আর কি ভাবছে।
এই ইনসিডেন্টগুলো কিন্তু শুরু হলো শুভর আমিষ খাওয়ার পর থেকে। কারণ ওর কাকা যখন মারা গেছে তারপর 3-4 দিন সব কিছু ঠিকঠাক চলছিল, মানে একদম স্বাভাবিকভাবে চলছিল। শুভ যেদিন আমিষ খাবার খেলো বাইরে, তারপর থেকে শুরু হলো অদ্ভুত আর ভৌতিক ঘটনা তাদের ফ্ল্যাটে। আসলে না, ও তখন ভয় পেয়ে গেছিল। মানে সবাই তো বলতো যে কেউ মারা গেলে আমিষ খেতে নেই। তখন ওর সাথে যেসব ইনসিডেন্টগুলো হচ্ছিল, ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর ভাবছে যে আমি যে আমিষ খাবারটা খেয়েছি এটার জন্যই হয়তো খারাপ ঘটনাগুলো ঘটছে। এবার না সেদিনকার রাতে শুভর মা অনেকক্ষণ আর কি বসে থাকে, মানে কলিং বেল কে বাজাচ্ছে সেটা আর কি দেখবে। তো অনেক রাত্রি পর্যন্ত তিনি বসে আছেন, মোবাইল দেখছেন নিজের। ঠিক রাত্রি 1:15 বাজে, তখনই না কলিং বেলটা আবার বাজলো। তো শুভর মা তাড়াহুড়ো করে দরজার মধ্যে যে ডোর ভিউয়ার আছে না, ওটা দিয়ে উকি মারল আর দেখলো কেউ নেই সেখানে। মানে কেউ যদি থাকে তাহলে সে তো কলিং বেলটা বাজিয়ে দৌড়ে হয়তো উপরে যাবে, নাহলে দৌড়ে হয়তো নিচে নামবে, সেটার একটা শব্দ শোনা যাবে। কিন্তু কারোর শব্দ শোনা গেল না, শুধু কলিং বেলটার আওয়াজ হলো। তো শুভর মা না দরজাটা খোলে, আর দরজার সামনে কিন্তু কলাপসেবল গেট লাগানো। কিন্তু শুভর মা কিছুই বুঝলো না যে একা একা কলিং বেলটা কী করে বাজলো। তারপর না উনি ভয় পেয়ে যান, আর ওনার সাহস হয়নি যে কলাপসেবল গেটটা খুলে বাইরে বেরিয়ে আর কি দেখবে। যাই হোক, তিনি আবার দরজাটা বন্ধ করে তারপর নিজের রুমে গিয়ে শুভর বাবাকে বিষয়টা বলল। তো শুভর বাবাও না এটা শুনে একটু মানে চিন্তিত হলেন যে ওনার ভাই মারা গেছে, তার মধ্যে রোজ রাত 1:15 সময় এরকম কলিং বেলটা বাজছে। এবার ভোরবেলার দিকে শুভর বাবা না বাথরুম যাচ্ছিল। বাথরুম যাওয়ার সময় শুনতে পেল শুভর ঘর থেকে শুভর না গঙ্গানির আওয়াজ হচ্ছে। তো এটা শুনে না তিনি ঘাবড়ে গেলেন যে শুভ গঙ্গাচ্ছে রুমে। তখন শুভর মাকেও ডাকে। তো দুজন মিলে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু শুভ দরজাটা খুলছিল না। ওর মানে তখনও হুঁশটা ফিরেনি, ও তখনও গঙ্গাচ্ছে। তো কি করবে, শুভর বাবা জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজার যে ছিটকানিটা ছিল সেটা না ভেঙে যায়। তো দরজাটা খুলে যায় আর দেখে শুভ বিছানার মধ্যে শুয়ে গঙ্গাচ্ছে, আর ওর দেহটা কাঁপছে, মানে ও ভয় পাচ্ছে কোনো একটা কিছু। তারপর শুভর মা ওকে ঝাঁকুনি দিয়ে জাগায়, আর জাগার পর না ও ধরপড় করে বিছানায় উঠে বসে আর হাঁপাতে থাকে। তখন শুভর বাবা ওকে জল দিল, জল ঠল খেলো। তারপর যখন নাকি একটু স্বাভাবিক হলো, তখন ও বলছে, মা আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখলাম কাকুকে নিয়ে। তখন ওর মা বাবা বললো, কেন, কি হয়েছে, কি দেখেছিস? তখন শুভ বলছে যে আমি বিছানায় শুয়ে আছি আর আমার মনে হচ্ছে কাকু আমার পাশ দিয়ে পায়চারি করছে আর আমার দিকে একভাবে তাকিয়ে আছে, আর কাকুর গা থেকে না বাজে গন্ধ বেরোচ্ছে, মানে সেই দুর্গন্ধটা বেরোচ্ছিল। এটা শুনে শুভর মা বাবা না প্রচণ্ড ঘাবড়ে গেল। মানে তারা বুঝতে পারছে তাদের অ্যাপার্টমেন্টে বা তাদের ফ্ল্যাটে কিছু একটা সমস্যা হচ্ছে। শুভ কিন্তু তখনও জানায়নি যে ও বাইরে চিকেন পকোড়া বা আমিষ খাবার খেয়েছে। পরের দিন সকালে শুভর বাবা একজন পুরোহিতের কাছে যায় এবং জানতে চায় যে শুভর কাকুর মৃত্যুর সময় কোনো দোষ পাওয়া গেছে কিনা। কিন্তু পুরোহিতকে তো সঠিক সময়টা জানাতে পারেনি, কারণ শুভর কাকু কখন মারা গেছে সেটার একদম পারফেক্ট যে সময়টা সেটা জানাতে পারেনি, যেহেতু তিনিও জানতেন না। কারণ শুভর কাকুর মৃত্যুর সময়টা পোস্টমর্টম রিপোর্টে অ্যাকুরেট ছিল না। কিন্তু পুরোহিত বলল যেদিন মারা গেছে ওদিনকা অমাবস্যা তিথি ছিল, মানে সেটা আর কি ধারণা করেছে তারা। পুরোহিতকে আরও জানালো যে শুভ কাকার স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ভয় পাচ্ছে। তারপর রোজ রাত 1:15 বাজলেই কাকার অ্যাপার্টমেন্টে কলিং বেল বাজে। তো এইসব যখন জানালো তখন পুরোহিত বলল যে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত তো আত্মা ঘোরাঘুরি করে, শ্রাদ্ধের পর সব ঠিক হয়ে যাবে আর কাকার নামে একটা পিণ্ডদান করে আসবে। তো যাই হোক, এসব কথাবার্তা হওয়ার পর শুভর বাবা সেখান থেকে চলে আসে। এবার মোটামুটি শ্রাদ্ধের আরও 3 দিন বাকি। মাঝের এই দিনগুলোতে না ঠিক রাত্রি 1:15 বাজলেই শুভর কাকার বন্ধ ঘরে কলিং বেল শোনা যেত। আর এই কলিং বেলের আওয়াজ ওরা সবাই শুনেছিল। ওরা মানে বুঝতেই পারতো না যে এত রাতে কলিং বেল কে বাজাবে, এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। সেদিন দুপুরবেলা শুভ তার নিজের ঘরে আর কি ঘুমোচ্ছিল, আর মাথার কাছে যে জানলাটা আছে সেটা খোলাই ছিল। তখনও মানে শ্রাদ্ধের আরও 2 দিন বাকি আর কি। তো যাই হোক, ও ঘুমোচ্ছে চাদর গায়ে দিয়ে, আর ও না ডান দিকে কাত হয়ে শুয়েছিল। হঠাৎ করে ওর অনুভব হলো ওর খাটের ওপর কেউ যেন উঠল। ও না বুঝতে পারে, ও তো ঘুমের চোখে ছিল।
তারপর ও অনুভব করছে কেউ যেন ওর পাশে শুয়েছে, আর ওর মাথা মধ্যে মানে মাথার পিছন দিকটা সেখানে না হাত বুলোচ্ছে, আঙ্গুল দিয়ে হাত বুলোচ্ছে। তো ওর গাটা মানে শিরশির করে ওঠে। ও প্রথমে ভেবেছে যে ওর মা হয়তো এসেছে, তো মাথার মধ্যে হাত বুলোচ্ছে, মানে ঘুমের চোখে ছিল সেটা আর কি ভেবেছে। ঠিক তখনই না ও একটা পচা গন্ধ পেল, মানে যে দুর্গন্ধটা ওর কাকুর রুম থেকে আসছিল ওরকম একটা গন্ধ ওর নাকে আসে। আর সঙ্গে সঙ্গে ও যখন সমিত ফিরে পেল, ও চোখটা খুলল আর দেখতে পাচ্ছে সামনে দরজাটা বন্ধ। মানে ও যখন ওর ঘরে শুয়েছে তখন না ওই দরজাটা বন্ধ করেছিল। এবার শুভ তখন বুঝতে পারছে ওর মাথা মধ্যে কেউ হাত বুলোচ্ছে আর ও দেখছে সামনে দরজাটা বন্ধ। ভাবো মানে সিচুয়েশনটা কি হতে পারে। কোনোভাবে ও চিল্লিয়ে ওর মা বাবাকে ডাকে, আর ওর মা বাবা সেদিন পাশের ঘরে ছিল। শুভর চিল্লানোর আওয়াজ শুনে তাড়াহুড়ো করে শুভর ঘরে যায়, কিন্তু মানে শুভর দরজাটা তো বন্ধ ছিল, তাই দরজাটা খুলতে পারছিল না। ভেতর থেকে ডাকছে যে কি হয়েছে। এদিকে না শুভ তখনও বুঝে যাচ্ছে ওর মাথায় কেউ হাত বুলোচ্ছে, আর শুভ যে ঘুরে দেখবে সেটার সাহসও পাচ্ছে না। মানে শুভ বুঝে গেছিল যে ওর পেছনে কেউ একজন আছে, ও কিন্তু তখনও চিল্লাচ্ছে। এরপর শুভর বাবা জোরে একটা ধাক্কা মারে আর দরজাটা না খুলে যায়। আসলে যে ছিটকানিটা এর আগে আটকানো ছিল, তখন যে ভেঙেছে ছিটকানিটা, তো কোনোভাবে আর কি ছিটকানিটা লাগিয়েছে, ভেবেছে যখন নাকি তাদের অসহ্য কেটে যাবে তখন একজন রাজমিস্ত্রি ডেকে দরজাটা ঠিক করে দিবে। তো যাই হোক, কপাল ভালো যে দরজাটা আর কি ছিটকানিটা ভালোভাবে লাগানো ছিল না, তো ধাক্কা মারার সাথে সাথে খুলে যায়। আর যখনই খুলে গেল তখন দেখছে শুভ ভয়ের চোটে কাঁপছে আর ঘামিয়ে গেছে, মানে ওই ঠান্ডার মধ্যে ঘামাচ্ছে। তো শুভর মা বাবা বলছে কেন, কি হলো তোর, চিল্লাচ্ছিস কেন? তখন শুভ বলছে আমি তো শুয়েছিলাম, আমার স্পষ্ট মনে হলো আমার পেছনে কেউ একজন শুয়েছিল আর আমার মাথায় হাত বোলাচ্ছিল। শুভর মা বাবা তখন শুভকে আর কি বকা দেয় যে দুপুরবেলা করে তুই এগুলো উল্টাপাল্টা কী সব বলছিস। তখন শুভ জানালো তার মা বাবাকে আমি না অসহ্যের মধ্যে বাইরে আমিষ খাবার খেয়েছি, আর তারপর থেকে আমার সাথে উল্টোপাল্টা ঘটনা ঘটা শুরু হলো। মানে শুভকে যে বাবান বলে কেউ ডাকছে বা শুভর কাকুর উপস্থিতি শুভ বুঝতে পারছে, এসব তখন শুভর বাবা মাকে শুভ জানালো। আর শুভর বাবা মা তো এসব শুনে শুভকে উল্টো আরও ধাওয়া মারলো যে অশৌচের মধ্যে তুই কেন বাইরে আমিষ খাবার খেলি, এখন যদি তোর কিছু হয়ে যায় তাহলে কি করব আমরা, মানে যা ধাওয়া মারার সেটা আর কি ধাওয়া মারে। শুভরা তখন বুঝে গেছিল যে ওর কাকুর মৃত্যুর পর কাকুর আত্মা ওদের অ্যাপার্টমেন্টে বা ওদের ফ্ল্যাটে ঘোরাঘুরি করছে। তো কি আর করবে, তারা তো একটু ভয়ই ছিল। আর সেদিনকার রাতেবেলা তারা একসাথে শোয়। আর যখনই তারা শুয়েছে না, ঠিক রাত্রে শুয়া একটার সময় ওরা চারজনই শুনতে পেল কাকুর সেই দরজার মধ্যে কেউ কলিং বেল বাজালো। এটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছিল, মানে প্রতিদিন রাত্রেই শোয়া একটার সময় কলিং বেলের আওয়াজ ওরা শুনতে পাচ্ছিল। এবার ওদের তো কিছু করার নেই, যতদিন না শ্রাদ্ধ হবে ততদিন হয়তো এটা তাদের ভোগ করতে লাগবে, এটা তো পুরোহিত বলেছে। তো কী আর করবে। তো পরের দিনকার সকালবেলা শুভ ওর নিজের ঘরে যায়, মানে ওর ঘরে কিছু জিনিস আছে সেগুলো আর কি নিয়ে আসবে। যখন নাকি ঘরের ভেতর ঢুকলো না, ওর পাটা না স্লিপ কাটলো, মানে নিচে জলের মতো কিছু পড়ে আছে। শুভ তখন ভালো মতো দেখলো যে টাইলসের ওপর হালকা পায়ের ছাপ, মানে টাইলসের উপর কিন্তু পায়ের ছাপ বোঝা যায় না সহজে, তো ভালো মতন দেখলে বোঝা যায়। তো শুভ ভালো মতন দেখলো ভেজা পায়ের হালকা পায়ের ছাপ, সেটা না হেঁটে হেঁটে শুভর খাটের সামনে যে জানলাটা আছে ওই জানলার ওখানে গিয়ে সেটা মিশে গেছে। তো শুভ ওর মাকে ডাকে, ওর মাকেও দেখালো, ওর মাও দেখলো স্পষ্ট পায়ের ছাপ ওটা। তো যাই হোক, তারা তো ভয় পেয়ে যায় যে কি করে এর থেকে মুক্তি পাবে, মানে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত তো এটা যাবে না। তো যাই হোক, শুভ তার ওই ঘর থেকে যেটা দরকারি জিনিস ছিল সেগুলো নিয়ে দরজাটা বন্ধ করে রাখে। এরপর তারা সবাই মিলে আলোচনা করছিল এই বিষয় নিয়ে, তখন না একটা জিনিস কানেক্ট করলো। সেটা হলো যে শুভর মা যে প্রথমে দেখেছিল যে গণ্ডির মধ্যে ভেজা পায়ের ছাপ, আর এখন শুভর ঘরের পায়ের ছাপ, সেটা না হয়তো শুভর যে কাকু আছে উনি তো যখন নাকি বাথরুমে গেছেন, বাথরুমে তো হার্ট অ্যাটাক করে, তখন তো খালি পায়ে ছিলেন, তো ওই খালি পায়ের ভেজা পায়ের ছাপ হয়তো এই পায়ের ছাপটা। আর আরেকটা বিষয় হলো রোজ রাত 1:15 সময় কলিং বেল বাজে, আর একদম 1:15 বা 1:15 সময় কলিং বেলটা বাজার একটাই কারণ হলো
হয়তো ওই সময়টায় শুভর কাকু হার্ট অ্যাটাক করেছিল বা মারা গিয়েছিল। তো এটা হচ্ছে ওদের ধারণা ছিল, হয়তো সেটা সত্যিও হতে পারে। এটা হয়তো শুভর কাকু ওদেরকে বোঝাচ্ছিল। যাই হোক, শ্রাদ্ধের আগের দিন রাত্রে পর্যন্ত কলিং বেল বাজার আওয়াজ ওরা স্পষ্ট শোনে এবং শুভর ঘর তো বন্ধ ছিল, সেই ঘরের ভেতরেও হাঁটাহাঁটির আওয়াজ তারা শুনতে পায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পরের দিন তো শ্রাদ্ধ ছিল, তো শ্রাদ্ধ হওয়ার পর থেকে আর কলিং বেলের শব্দ ওরা কেউ পায়নি এবং ভবিষ্যতেও শোনেনি। পরবর্তী সময় শুভর কাকার নামে পিণ্ডদান করা হয়। তো বর্তমানে শুভর ওই কাকার ফ্ল্যাটে একটা পরিবার থাকে, কিন্তু তারা কোনো সময় কোনো অভিযোগ করেনি যে তাদের কোনো অস্বাভাবিক লাগছে বা কোনো কিছু দেখে ভয় পাচ্ছে, মানে একদম নর্মাল যেরকম আছে ওরকমই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কে কোথা থেকে শুনছো, কারণ আমিও বুঝতে পারবো তাহলে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শুনছে। আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি।